হাই বন্ধুরা, চলে আসলাম আফরান নেশোর আকাশ সিরিজের গল্প নিয়ে। এক নির্মম বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। একজন বাবা পরিবারকে বিষ খাইয়ে কেন সপরিবারে আত্মহত্যা করে। অদ্ভুতভাবে বেঁচে যাওয়া বালক মানসিক আঘাত আর অবহেলার বোঝা বয়ে চলতে চলতে জীবনের মোড় নেয় এক চরম ঘটনায়। কিন্তু এসব কিছুর পরও তার প্রিয় মানুষের মুখ দেখলে সমস্ত কষ্ট যেন দূর হয়ে যেত। অবহেলার হতাশা থেকে বালকের রকস্টার হওয়ার স্বপ্ন পরিণত হয় সিরিয়াল কিলারের। কিন্তু সে এমন একজন কিলার যাকে দেশের সবাই ভালোবাসতো, এমনকি খুন করার জন্য সাধারণ জনগণই তাকে টাকা দিত। কিন্তু কেন? এ সব কিছু রহস্য জানতে ভিডিওটি দেখুন। সালটা 1999। একটা মধ্যবিত্ত পরিবারকে দেখতে পাই, যেই পরিবারে বাবা মা সহ দুই ছেলে ও এক মেয়ে মিলেমিশে থাকতো। আজ বাবার জন্মদিন, তাই সন্তানরা বাবার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল। বাবা তাদের জন্য বিরিয়ানি নিয়ে আসে, কিন্তু সেই বিরিয়ানিতে বিষ মেশানো ছিল। সবাই বিরিয়ানি খেয়ে মারা যায়, কিন্তু বড় ছেলে আবুল কালাম আজাদ সে বিরিয়ানি খেয়েছিল না। তাই বাবা জোর করে আজাদের মুখে বিরিয়ানি ঠেলে দেয়, কিন্তু সে না গিলে বেহুশ হওয়ার ভান ধরে পড়ে যায়। এরপর বাবা নিজেও সেই বিরিয়ানি খায় এবং শেষমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর পেছনের কারণ হচ্ছে তিনি অনেক ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা সইতে না পেরে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এরপর গল্প চলে আসে 2025 সালে, যেখানে আমরা সেই ছোট্ট আবুল কালাম আজাদকে দেখতে পাই। এখন সে অনেক বড় হয়ে গেছে। সবাই বিরিয়ানি খেয়ে মারা গেলেও সে বেঁচে গিয়েছিল। আজাদের রকস্টার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই, তাই সে মাঝে মধ্যেই গান লেখালেখি করে। ছোটবেলায় পরিবারের সবাই মারা যাওয়ার পর তার দূর সম্পর্কের কায়সার চাচা তাকে আশ্রয় দিয়েছিল, তাকে সে বড় করেছে। কিন্তু দূর সম্পর্কের চাচা হয়েও তাকে কেন আশ্রয় দিয়েছিল, এর পেছনে আজাদের একটা থিওরি রয়েছে। কায়সার চাচা তার মাকে পছন্দ করত। যেহেতু মাকে সে বিয়ে করতে পারে নাই, তাই নিজেও সে আর কখনো বিয়ে করে নাই। আজাদের মায়ের একমাত্র অংশ বা স্মৃতি হিসাবে আজাদকে সে নিজের কাছে রেখে দিয়েছে। আজাদ কুরিয়ার সার্ভিসের একজন এমপ্লয়। মানুষের প্রয়োজনীয় পার্স তাদের কাছে ডেলিভারি করে দেওয়াই তার কাজ। এর পাশাপাশি সমাজের বিভিন্ন খারাপ চিত্রও দেখতে পাই, যেখানে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলতো। রাতের বেলা ছিনতাইকারীরা ছিনতাই করত। আজাদ নিজেও ছিনতাইয়ের শিকার হয়, কিন্তু ছিনতাই করার সময় আজাদ চোখ মিটমিট করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। অর্থাৎ এখানে বুঝতে পারি তার এক ধরনের অসুখ রয়েছে, যেই অসুখকে বলা হয় অ্যাবসেন্স সিজার। পরবর্তীতে আজাদকে তার অফিসের বসের কাছে অনেক কথা শুনতে হয়, কারণ ডেলিভারি পার্সগুলো ছিনতাই হয়ে গেছে। আজাদ তার জীবনের নানান কথা মনে করে হতাশা থেকে কিছু লাইন লিখছিল। পাপ ছাড়া আমার হাতে আর কিছুই নাই, মরিচিকা দিয়ে আমার হৃদয় যে ভরপুর। তার এই লেখাটা হঠাৎই মেঘা নামের এক মেয়ে এসে দেখে ফেলে এবং তার লেখার খুব প্রশংসা করে। মেঘা তার প্রয়োজনীয় কিছু পার্স কুরিয়ারে পৌঁছাতে একটু বিলম্ব হয়েছে, সেই সমস্যা নিয়ে কথা বলতে এসেছিল। তখন অফিসের বস মেঘার সাথে কথা বলে। মেঘার সৌহার্দ্যপূর্ণ আচরণ, তার কথাবার্তা আজাদের খুব ভালো লাগে। এছাড়াও আজাদ চাকরির ইন্টারভিউ দিতে গেলে চাকরি হয় না, কারণ যার চাকরি হওয়ার সে আগেই কোনো লোক ধরে বা ঘুষ দিয়ে চাকরি নিয়ে ফেলেছে। তাই আজাদ জীবনের কঠিনতম সময় পার করছিল। হতাশা থেকে সে বারে যায়। ওখানে এক মাতালখোর মাতলামি করছিল, অশ্লীল ভাষায় গালাগাল করছিল। তখন আজাদ বিরক্ত হয়ে ওই লোককে বকা দিয়ে ওঠে। তখন লোকটার সাথে আজাদের ঝামেলা সৃষ্টি হয়। এরপর বার থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে ওই মাতালখোর আজাদকে মারার জন্য অপেক্ষা করছিল। এরপর আজাদের সাথে সে ঝগড়া লাগিয়ে দেয়। আজাদের বাবা মাকে নিয়ে যখন লোকটা খুব বিশ্রী ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করছিল, তখন আজাদ নিজেকে আর ঠিক রাখতে পারে না। হাতে ইট নিয়ে মাথায় মারে বাড়ি, মারতে মারতে মুখ থেতলে ফেলে। কিছুক্ষণ পর আজাদের হুঁশ ফিরে, লোকটাকে সে মেরেই ফেলেছে। তখন সে খুব ভয় পেয়ে যায় আর দ্রুত ওখান থেকে সে পালিয়ে যায়। আজাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, কারণ মানুষ খুন করে নিজেকে ঠিক রাখা যায় না। তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে, আজাদ যখন টিভি নিউজে এই মার্ডারের ঘটনাটা দেখে,
তখন স্থানীয় মানুষজন, সাধারণ মানুষজন এই মার্ডার হওয়াতে অনেক খুশি ছিল। জঘন্যতম একজন অপরাধী ছিল সে, শিশু ধর্ষণ করত, নানান অপরাধ অপকর্মের সাথে জড়িত ছিল সে। তার দ্বারা অত্যাচারিত মানুষজন বলতে থাকে, যে লোকটা মারছে একদম ঠিক কাজ করছে, আইন প্রশাসন যেটা করতে পারে না ওই লোকটা সেই কাজ করে দিছে। তারা সবাই দোয়া করতে থাকে যে লোকটা মারছে তার জন্য কোনো ক্ষতি না হয়। তখন আজাদ মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করে। দেশের মানুষজন এই হত্যাকাণ্ডের মধ্যে আজ থেকে 25 বছর আগে আকা নামের এক সিরিয়াল কিলারের মিল খুঁজে পায়। আকা দেশের সন্ত্রাসীদের, অপরাধীদের খুঁজে খুঁজে মুখ থেতলে নির্মমভাবে মারত। তাই নতুন করে হঠাৎ গুঞ্জন উঠেছে যে 25 বছর আগের আকা আবার কি তাহলে ফিরে আসলো? যদি ফিরে এসে থাকে তাহলে ভালো হবে, কারণ এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, সন্ত্রাসীদের দমন করার জন্য আকার প্রয়োজন, মানুষজন মনে করে এটা। এরপর একদিন আজাদ মেঘার কিছু পার্সেল কুরিয়ার করতে তার বাসায় আসে। তখন মেঘা আবারও তার সেই লেখাগুলোর প্রশংসা করে। আজাদের কথাবার্তার মধ্যে মেঘা কাব্যিক ধরনের কথা খুঁজে পায়, যেই কথাগুলো মনে দাগ কাটার মতো। তার এমন প্রতিভার জন্য মেঘা তাকে বাসায় চা খাওয়ার অফার করে, কিন্তু আজাদ বলে অন্য কোনো সময়, বরঞ্চ আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ কালকে তার একটা গানের অডিশন রয়েছে। পরের দিন আজাদ গানের অডিশন দিতে যায়, কিন্তু গানের অডিশন খুবই খারাপ হয় তার। উচ্চারণ, গানের সুর কোনোটাই ঠিকঠাক ভাবে বলতে পারছিল না, যার জন্য বিচারক প্রচন্ড রেগে যায়। আজাদের রকস্টার হওয়ার স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আজাদ ভীষণভাবে ভেঙে পড়ে। বাসায় এসে সে তার শখের গিটার ভেঙে টুকরো টুকরো করে ফেলে। মদ খেয়ে ছাদে পড়ে থাকে সে। কায়সার চাচা এসে বলে, বাজান তোর কি হইছে, আমারে ক, তোর কি হইল ক আমারে। এর কিছুদিন পর আজাদ আবারও মেঘার বাসায় আসে তার কিছু পার্সেল কুরিয়ার করতে। আজাদের সেদিনের ওই গানের অডিশনে সেই সিঙ্গার তার সাথে খারাপ বিহেভ করেছিল বলে মেঘা সেটা নিন্দা জানায়। আজাদ বলে, আসলে আমার গান হয় না, আমাকে দিয়ে হবে না। মেঘা বলে, এভাবে বলবেন না, হয়তো আপনার সময়টা এখন খারাপ যাচ্ছে, কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যাবে। মেঘা সব সময় তাকে ইন্সপায়ার করত, তাকে সাহস দিত। আর মেঘার এমন পজিটিভ চিন্তা ভাবনা, তার প্রতি সহানুভূতিটা আজাদকে বারবার মায়ার জালে বেঁধে ফেলে। মেঘা ছাড়া তার সাথে কেউ এত ভালোভাবে কথা বলে না। মেঘা বাদে আজাদ তার আশেপাশের মানুষকে যেন মানুষরূপী পশু দেখতে পায়। রাতের আধারে বড়লোক ঘরের ছেলেরা মদ খেয়ে মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালাতো রাস্তায়, যার জন্য মারাত্মক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য নির্দোষ সাধারণ মানুষদের জীবন হারাতে হচ্ছে। বিষয়টা নিয়ে দেশের সাধারণ মানুষ অনেক ক্ষোভ ঝাড়ে নিন্দা জানায়। দেশের এমন অবস্থায় সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে বারবারই সেই সিরিয়াল কিলার আকার অভাব বোধ করছিল মানুষ। আকা ফিরে আসলে এসব মানুষদের মধ্যে ভয় ঢুকে যাবে, আর সাধারণ মানুষ কিছুটা হলেও নিরাপদ অনুভব করবে। এরকম নানান ধরনের কমেন্ট লেখা পড়ে আজাদের এক ধরনের সাইকোলজিক্যালি ইফেক্ট পড়ে, মেন্টালি চেঞ্জ হতে থাকে। আকা সম্পর্কে আজাদ আরো অনেক বেশি ঘাটাঘাটি করতে থাকে। পরদিন কুরিয়ার কোম্পানি থেকে প্রত্যেক এমপ্লয়িকে একটি করে ট্র্যাকিং ডিভাইস দেওয়া হয়, যাতে করে কোনো জিনিস হারিয়ে গেলে সেগুলো খুঁজে পেতে সহজ হয়। যেহেতু এর আগে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে এবং তাদের পার্সেল হারাতে হয়েছে, কিন্তু আজাদ সেই ট্র্যাকিং ডিভাইস অন্য কাজে খাটায়। সে এক ধনকুবের ছেলের গাড়িতে ডিভাইসটি লাগিয়ে দেয়। আজাদ সিদ্ধান্ত নিয়েছে শহরের সব অপরাধীদের একটা একটা টার্গেট করে আকার মতো করে সে মারবে। আজাদ তাদের গাড়ি সারাদিন ধরে ফলো করছিল ট্র্যাকিং ডিভাইস ধরে। রাতের আধারে বসে বসে তারা নেশা করছিল, আর এরকম নেশা করে বেপরোয়া গাড়ি চালিয়ে সাধারণ মানুষদের জীবন ঝুঁকিতে ফেলে তারা। কিছুদিন আগেই এভাবে একজনকে মেরেছে সে। আজাদ সুযোগের অপেক্ষায় ছিল, এরপর সুযোগটা সে পেয়েও যায়। জরুরি কাজ ছাড়তে যখন আড়ালে আসে, আজাদ তখন মুখে রুমাল পেঁচিয়ে অজ্ঞান করে ফেলে লোকটাকে। এরপর সে নির্মম ভাবে তাকে হত্যা করে। আজাদ সাধারণ মানুষের হয়ে আড়াল থেকে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে, কারণ আইন প্রশাসন এসব অপরাধীদের সঠিক বিচার করতে পারে না, কোনো না কোনো ভাবে তারা ঠিকই পার পেয়ে যায়। আজাদের জীবনের এতদিন কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না,
কিন্তু এখন সে তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেয়েছে। এই শহর, এই সমাজের অপরাধীদের সে নির্মূল করবে, এটাই তার লক্ষ্য উদ্দেশ্য। এসব ক্রিমিনালদের মারার জন্য সাধারণ মানুষের ভালোবাসাও সে পাচ্ছিল। অন্যদিকে সিবিআই অফিসার সোহেল ও তার স্ত্রী স্নেহা সদ্য রিটায়ার করা এক অফিসারের প্রোগ্রামে অ্যাটেন্ড করে। গুঞ্জন উঠেছে আকা আবার ফিরে এসেছে। পরপর দুটো মার্ডার হলো, কে বা কারা এসব করছে, ক্রাইম করছে, সেই কেসের দায়িত্বে আছে সোহেল। আর রিটায়ার অফিসার রিটায়ার করলেও সোহেলকে এই কেসে সে সাহায্য করবে। রিটায়ার অফিসার স্নেহার নতুন ফর্মুলা আবিষ্কারের প্রশংসা করে। শিশুদের খাবার দুধে নতুন ফর্মুলা তৈরি করেছে এবং সেটা অল্প দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যাই হোক, সেদিন রাতে আজাদ মেঘার কিছু পার্সেল নিতে বাসায় আসে, কিন্তু হঠাৎই বৃষ্টি নেমে পড়ে। তাই মেঘা আজাদকে ভেতরে নিয়ে যায় এবং তাকে চা খাওয়ার অফার করে। মেঘার মায়ের আবার এই বিষয়গুলো ভালো লাগছিল না। একজন কুরিয়ার বয়ের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, এটা তার মোটেও ভালো লাগে না। এরপর দুজন চা খেতে খেতে কথা বলছিল। চা কেমন হয়েছে মেঘা জানতে চাইলে উত্তরে আজাদ বলে, চমৎকার, যদি আপনার হাতে আরো চা খেতে পারতাম তাহলে ভালো হতো। মেঘা বলে, খাওয়াতে পারি এক শর্তে, যদি আপনি আপনার লেখা কিছু কথা আমাকে শোনান। তখন আজাদ তার পছন্দের একটা লাইন বলে, মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। কথাটা স্নেহার খুবই পছন্দ হয়। পরবর্তীতে আজাদ সমাজ থেকে অপরাধীদের নির্মূল করার যে মিশনে নেমেছে, সেটার জন্য তার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। তাই সে আকা নামে একটা পেজ খুলে এবং চাচার জমানো 10,000 টাকা সে চুরি করে। এরপর অলিগলি থেকে বেশ কিছু অবৈধ সিম কার্ড সে কিনে, যে সিমগুলো মৃত মানুষের নামে রেজিস্ট্রি করা ছিল। এই সিম কার্ড ব্যবহার করে সে তার কার্যক্রম পরিচালনা করবে, এতে করে পুলিশ তাকে ধরতে পারবে না। অন্যদিকে খালেক সুলাইমান নামের ক্ষমতাশীল বিজনেসম্যানকে দেখি বিভিন্ন নারীদের সাথে সে প্রেম করে ইজ্জত হরণ করত। পরবর্তীতে মেয়ে বিয়ে করার কথা বললে তাকে মেরে ফেলতো সে, কিন্তু টাকা আর ক্ষমতার জোরে সে বারবার বেঁচে যায়। সিবিআই পুলিশ আকাকে ধরার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু আকা মৃত মানুষের রিনিউ সিম ব্যবহার করার জন্য পুলিশ তার আইডেন্টিটি খুঁজে পাচ্ছিল না। আজাদের স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু সে হয়ে গেল খুনি। গান গাওয়ার জন্য কখনো কেউ তাকে টাকা দেয়নি, কিন্তু মানুষ খুন করার জন্য তার অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাচ্ছিল মানুষ। আর এই খুন করাকে আজাদ নিজের পেশা হিসাবে বেছে নেয়। তার টাকাও আসছিল, অন্যদিকে মানুষের ভালোবাসাও পাচ্ছিল এসব অপরাধীদের মারার জন্য। এই কাজকে সে মানুষের সেবা হিসেবে ধরে নেয়, কিন্তু নিজে অপরাধ করে মানুষের এরকম সেবা করাটা মেঘা ভালো মনে করে না। কারণ আকা মানুষের সেবা করতে গিয়ে নিজেও ক্রাইম করছে। তাই মেঘা চায় আকা যেন অতি দ্রুত পুলিশের কাছে ধরা পড়ে। কিন্তু মেঘা তো আর এই কথা জানে না আজাদই হচ্ছে সেই আকা। মেঘার এই কথা আজাদের একদমই পছন্দ হয় না। তাই আজাদ বাইক নিয়ে চলে যাচ্ছিল। কিছু দূর যেতেই আজাদ হঠাৎ বাইক নিয়ে পড়ে যায়। মেঘা দেখতে পেয়ে দৌড়ে যায়। আজাদের সেই রোগটা আবারও তাকে অ্যাটাক করেছে। আজাদের মাঝে মধ্যেই কেন এমন হয় সেই ঘটনা জানতে মেঘা বাড়িতে গিয়ে কায়সার চাচার সাথে দেখা করে এবং পরিচয় দেয়, আমি আজাদের বন্ধু। আজাদের এই সমস্যা সম্পর্কে মেঘা জানতে চায়, কিন্তু আজাদ নিজের কথা কাউকে শেয়ার করে না। তবে আজাদের এই সমস্যা হয়েছে ছোটবেলায় তার সপরিবারে আত্মহত্যার পর থেকে। মেঘা পরামর্শ দেয় তার ভালো ট্রিটমেন্টের দরকার, নইলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আজাদ তার নতুন এক টার্গেটকে মারার জন্য বাসা থেকে একটা হাতুড়ি নেয়। এবার তার টার্গেট আলোচিত সেই খালেক সুলাইমান, যে নারীদের সাথে ফুষ্টিনষ্টি করে বেড়ায়। এরপর আজাদ সুযোগ বুঝে খালেকের বাসার দরজা নক করে। দরজা খুলতেই আজাদ হাতুড়ি দিয়ে অ্যাটাক করতে নিলে একটা মেয়েকে দেখতে পায়। তখন পেছন থেকে খালেক পিস্তল দেখিয়ে বলে, একদম নড়বি না। খালেককে মারতে এসে আজাদ এবার নিজেই ফেঁসে যায়। এরপর তাকে চেয়ারে বেঁধে ফেলা হয়। খালেক তাকে অনেক হুমকি ধামকি দেয়। আর খালেকের পাশের মেয়েটা কলগার্ল সুইটি। খালেক আজাদকে চিনতে পারে, এর আগে গানের অডিশনে তাকে দেখেছিল একবার। খালেক বলে, তোকে নির্মম ভাবে মারবো আমি, কিন্তু তুই যদি স্বীকার করিস কে তোকে পাঠিয়েছে তাহলে কম কষ্ট দিয়ে মারবো তোকে। খালেক তার বডিগার্ডকে ফোন করে আসার জন্য। বডিগার্ড না আসা পর্যন্ত খালেক সুইটির সাথে ফুষ্টিনষ্টি করতে চায়, তাও আবার আজাদের সামনেই।
সুইটি খুবই অস্বস্তি বোধ করছিল আর খুব ভয়ও পাচ্ছিল, কারণ এই লাইনে সে নতুন। সুইটি বাঁচার জন্য বাধ্য হয়ে তার মিডল স্টাম্প বরাবর লাথি মারে, এরপর তার পিস্তল দিয়ে তার পায়ে গুলি করে দেয়। সুইটি এখান থেকে বাঁচার জন্য আজাদকে মুক্ত করে দেয়। এরপর আজাদ খুব নির্মমভাবে খালেককে মেরে ফেলে। আজাদ দ্রুত সুইটিকে নিয়ে পালিয়ে যায়। আজাদ মনে মনে ভাবছিল সুইটিকে সে মেরে ফেলবে, কারণ সুইটি তাকে খুন করতে দেখে ফেলেছে। কিন্তু সুইটি তো কোনো অপরাধী নয়, তাকে সে কেন মারবে? তাই আজাদ সুইটিকে আর মারে না। সুইটি আজাদকে চিনে ফেলে, আড়াল থেকে অপরাধীদের খুন করা সেই আকাই হচ্ছেন আপনি। আপনি তাকে না মারলে আমিও হয়তো বাঁচতাম না। সুইটি তাকে কথা দেয়, তার এই মিশনে একটু হলেও যদি সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সুইটি তাকে আশ্বস্ত করে, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি সবকিছু সামলে নেব, আপনি কোনো টেনশন করবেন না। আকার একের পর এক এরকম সিরিয়াল কিলিং এর জন্য দেশের কিছু অতি সুশীল মানুষেরা রাস্তায় আন্দোলন করে প্রতিবাদ জানায়, আকাকে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু দেশের সাধারণ মানুষজন একত্র হয়ে ওই সব অতি সুশীল মানুষদের দূর দূর করে তাড়িয়ে দেয়। কারণ একজন মানুষ অপরাধীদের মারতেছে, সে আমাদের উপকার করতেছে। তার এমন মিশনের জন্য এখন অপরাধীদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আকা সাধারণ মানুষের সর্বাত্মক সাপোর্ট পেয়েই যাচ্ছিল। সবার ধারণা আকা ফিরে এসেছে, কিন্তু রিটায়ার অফিসার ঠিকই বুঝতে পেরেছিল আসল আকা ফিরে আসেনি, সে হচ্ছে নকল আকা। কারণ আসল আকা সব ধরনের অপরাধীদের কিল করত, কিন্তু এই নকল আকা বেছে বেছে ভাইরাল হওয়া অপরাধীদের কিল করছে, কারণ তার অ্যাটেনশন হচ্ছে নিজেকে পপুলারিটি করা। এই কেসের ব্যাপারে সোহেল সব সময় তার কাছে পরামর্শ নিত। এরপর দেখতে পাই সিবিআই সোহেল খালেক হত্যার জন্য সুইটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অপরাধী দেখতে কেমন তার বিবৃতি বলতে বলে। সুইটি জানায়, আমি তার মুখ দেখিনি, তার মুখে কালো মাস্ক পরা ছিল, হাতে হাতুড়ি ছিল। তার মুখ না দেখলেও তার কণ্ঠস্বর শুনে মনে হয়েছে সে একজন বয়স্ক লোক, 60 থেকে 65 বয়স হবে, এর থেকে বেশি কিছু আমি আর জানি না। বিবৃতি অনুযায়ী পুলিশ একটা তার স্কেচ তৈরি করে। চারদিকে এখন শুধু আকার নিউজে ভরা। কায়সার চাচা আজাদকে বলে, যেই 10,000 টাকা চুরি করেছিলি সেই টাকা জায়গা মতো রাইখা দিস, 48 ঘন্টা সময় দিলাম তরে। এদিকে সোহেলের স্ত্রী স্নেহা বাচ্চাদের খাবার দিতে যে ফর্মুলা আবিষ্কার করেছিল, সেই ফর্মুলার জন্য প্রতিনিয়ত বাচ্চা মারা যাচ্ছে। নিউজ এসেছে আজকেও 2টো বাচ্চা মারা গেছে, সবাই তাকে দোষারোপ করছে, তার কারণেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। সোহেল বলে, বিষয়টা আমি দেখছি, কান্নাকাটি বন্ধ করো। পরদিন আজাদ চাচার 10,000 টাকা ফেরত দেয় এবং চাচাকে একটা স্মার্টফোনও গিফট করে। চাচা বলে, তুই এত টাকা পাইলি কই, ডাকাতি করস না তো? আজাদ বলে, না চাচা, সোশ্যাল মিডিয়াতে আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, তাদের সেবা করি, সেজন্য তারা আমাকে টাকা দেয়, সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাই আমি। চাচা আজাদের উপর ভীষণ খুশি হয়। শুধু তাই নয়, আজাদ সেই টাকা দিয়ে একটা নতুন বাইকও কিনে ফেলেছে। তাই বাইকে চাচাকে নিয়ে পুরো শহর সে ঘুরে বেড়ায়। চাচাকে ঘুরানোর পর সেই বাইকে সে মেঘাকেও ঘুরায়। তবে মেঘার শর্ত ছিল, ঘুরার আগে তাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে তার সমস্যার জন্য। ডাক্তার সমস্ত কিছু টেস্ট করার পর জানায় তার অ্যাবসেন্স সিজারকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এটার জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে। এই রোগ পুরোপুরি ঠিক না হলেও মেডিসিন খেলে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেয় এবং তাকে বাইক চালানো, ড্রাইভিং করা একদমই বারণ করে দেয়, কারণ যে কোনো মুহূর্তে এই সিজার অ্যাটাক করলে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আজাদ বাইক না চালিয়ে তো থাকতেই পারবে না। তবে আজাদের হঠাৎ এমন আর্থিক পরিবর্তন চাচার কাছে একটু সন্দেহজনক মনে হয়। হঠাৎ সে এত টাকা কিভাবে পেল? খারাপ কোনো কাজের সাথে সে জড়িত না তো? মেঘার কাছে জানতে চায়, কিন্তু মেঘা বলে, না, একদমই না। যে মানুষটার ভেতর থেকে এত সুন্দর সুন্দর কথা আসে সে কখনো অন্যায় কাজের সাথে জড়িত থাকতে পারে না, এটা তার বিশ্বাস। এরপর দেখি খালেককে যে মারা হয়েছিল তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে কিছুক্ষণ অদ্ভুতভাবে বেঁচেছিল। যতক্ষণ বেঁচেছিল ততক্ষণে সে আজাদের চেহারার ব্যাপারে কিছুটা বিবৃতি দিয়ে যায়। সেই বিবৃতি অনুযায়ী সিবিআই মিডিয়া সংবাদকর্মীদের কথা দেয় আগামী 3-4 দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করব। বিবৃতি অনুযায়ী আকার স্কেচ তৈরি করা হচ্ছে। তখন আজাদ অনেকটা টেনশনে পড়ে যায়।
যেহেতু আজাদ দেশের ক্রিমিনালদের মারতো, তাই আজাদের সারা দেশ জুড়ে অনেক ভক্তবৃন্দ তৈরি হয়েছিল। তখনই অজ্ঞাত এক লোক আজাদকে একটা ভিডিও ফুটেজ পাঠায়, যেখানে খালেক মরার আগে কিছু একটা বলার চেষ্টা করছে। সেই অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, যিনি আপনার স্কেচ তৈরি করছে সে হচ্ছে আমার স্ত্রী, পরকীয়ায় লিপ্ত খুবই জঘন্য একজন মানুষ সে। আমি চাই আপনি আমার স্ত্রীকে মেরে ফেলুন, আপনিও বেঁচে যাবেন। আমার স্ত্রী এই মুহূর্তে তার বয়ফ্রেন্ডের সাথে হোটেল স্কাই সিটিতে রয়েছে। দুপুর 12টায় আমি ওর বয়ফ্রেন্ডকে ডেকে বাইরে নিয়ে আসব। সেই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে, এটাই আপনার একমাত্র সুযোগ। রুম নাম্বার 309। এরপর দুপুর 12টায় হোটেল স্কাই সিটিতে আজাদ চলে যায়। 309 নাম্বার দরজা নক করতেই রুম থেকে সিবিআই টিম পিস্তল তাক করে, কিন্তু বিপরীতে দেখা যায় সেখানে সুইটি। সুইটি বলে, আমি কিছু করি নাই, আমি তো কল গার্ড, আমার এখানে কাস্টমার আসার কথা। সোহেলের কাছে পুরো বিষয়টা খটকা লাগে। সোহেল হোটেলের সবকিছু সিল করে দিতে বলে, যাতে একটা লোকও বের হতে না পারে, আর সুইটিকে আটকে রাখতে বলে। সাইবার সেল থেকে সোহেলকে জানানো হয়, আকা লাস্ট যেই পোস্টটা করেছিল সেটা হোটেল স্কাই থেকেই করা হয়েছিল। আকা নিশ্চিতভাবে হোটেলে অবস্থান করছে। আসলে পুরো বিষয়টা পুলিশের একটা ফাঁদ ছিল। আকাকে এরকম একটা ফাঁদে ফেলা হবে সেটা টের পেয়েই সুইটিকে সে 309 নম্বর রুমে পাঠিয়েছিল। আজাদ হোটেলের মধ্যে আটকা পড়ে যায়, পালানোর কোনো সুযোগ নেই। তখন সে হোটেল বাথরুমে বসে তার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেয়, আমি হোটেল স্কাইতে আটকা পড়ে গেছি, পুলিশ আমার মহান কাজে বাধা দিচ্ছে, সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনারা আকার মহান কাজে বিস্তৃতি দেখতে চান নাকি বিলুপ্তি। এর কিছুক্ষণের মধ্যেই সাধারণ উৎসুক জনগণ সেই পোস্টটা দেখে হোটেলে এসে হামলা করে বসে। পুলিশ কোনোভাবেই তাদেরকে সামাল দিতে পারে না, আর সেই সুযোগ কাজে লাগিয়ে উৎসুক জনতার ভিড়ে আজাদ বের হয়ে আসে। এদিকে মেঘার মা মেঘাকে বলছিল, তুই কোরিয়ার ছেলের সাথে কেন এত মেলামেশা করছিস, প্রেম করার জন্য তো অনেক ছেলে আছে, এই কোরিয়ার ছেলের সাথে প্রেম করলে সেটা কি ভালো দেখাবে? মেঘা বলে, একটা ছেলে কষ্ট করে হালাল ভাবে উপার্জন করছে, আমার কাছে তো ওই কোরিয়ার ছেলেকেই হিরো মনে হয়। তখনই কলিং বেল বেজে ওঠে, দরজা খুলে দেখে বাইরে আজাদ দাঁড়িয়ে। মেঘা বলে, সত্যি করে বলেন তো, আপনি আমাদের কথা শুনেছেন না? আজাদ বলে, হ্যাঁ শুনেছি। এরপর আজাদ মেঘাকে জানায়, আমি কুরিয়ারের চাকরিটা ছেড়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যা করছি সেখান থেকে ভালো আর্নিং আসছে। মেঘা বলে, তাহলে তো আমার প্রোডাক্ট ডেলিভারির জন্য নতুন কাউকে খুঁজতে হবে। আজাদ জানায়, আমি চাকরি ছেড়ে দিলেও আপনার প্রোডাক্ট আমিই ডেলিভারি করতে পারবো। মেঘা বলে, কিন্তু আপনি কেন করবেন? আজাদ বলে, আজ থেকে 3 দিন পর 11 তারিখ বলবো আমি। অন্যদিকে রিটায়ার অফিসার সোহেলকে জানায়, স্নেহার এগেইনস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে, তার ফর্মুলার জন্য আজও 3টা বাচ্চা মারা গেছে। সোহেল জানায়, কিন্তু স্নেহা তো প্রেগনেন্ট, এই অবস্থায় সে কি করে অ্যারেস্ট হতে পারে? সে বলে, সেটা আমি দেখছি। আজাদ তার কুরিয়ারের চাকরি ছেড়ে দেয়, তবে চাকরি ছাড়ার আগে তার বসের প্রতি জমে থাকা যত ক্ষোভ ছিল সেটা তার উপর ঝাড়ে একটু বেয়াদবি করে। রিটায়ার অফিসার আকার ফেসবুক অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে। আকা পোস্ট করেছে, পরবর্তী টার্গেট কে হবে? কমেন্ট সেকশন ঘাটাঘাটি করে তিনি খুব ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে সে সোহেলকে ফোন করে বলে, স্নেহা কোথায়? সোহেল বলে, কিছুক্ষণ আগে কথা হলো, বলল শপিং করতে যাবে। অফিসার বলে, ইমিডিয়েটলি স্নেহার সিকিউরিটি বাড়িয়ে দাও, ওর খোঁজ নাও। আকার লেটেস্ট পোস্টে স্নেহার নাম সব থেকে বেশি এসেছে। আকা তাদেরকেই টার্গেট করে যাদের নাম সব থেকে বেশি আসে। সোহেল স্নেহাকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছিল। সোহেল তখন খুবই টেনশনে পড়ে যায়। শেষমেশ অফিসারের ধারণাই ঠিক, আজাদ স্নেহাকে ধরে নিয়ে এসেছে। এরপর স্নেহাকে সে মেরে ফেলে, কারণ তার ভুল ফর্মুলার জন্য অনেক নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। আজাদ স্নেহার ভিডিও ফুটেজ তার অ্যাকাউন্টে আপলোড করে দেয়। এই নির্মম ভিডিও দেখে সোহেল ভেঙে পড়ে। এবার তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। আকাকে সে কোনোভাবেই বাঁচতে দেবে না। এরপর 11 তারিখ আজাদ মেঘাকে নিয়ে বিশাল এক বটগাছের নিচে নিয়ে আসে। জায়গাটা মেঘার খুবই পছন্দ হয়। আজাদ তখন মেঘাকে কিছু একটা গিফট দেয়। গিফট বক্স খুলে দেখে ঘড়ি। আজাদ তখন তার হাতের ঘড়িটাও দেখায়। মেঘা হেসে বলে, আরে এটা তো কাপল ওয়াচ। আজাদ বলে, হ্যাঁ আমরা তো কাপুলি। মেঘা একটু থেমে বলে, কিভাবে? আজাদ এবার মনের কথাটা বলে ফেলে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমার দেহ মরে যাবে কিন্তু প্রেম মরবে না। এবার মেঘা তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয়, আমিও তোমায় খুব ভালোবাসি। যাই হোক, এরপর একদিন রাতে মেঘা রিক্সার জন্য অপেক্ষা করছিল।
তখন দুজন ছিনতাইকারী বাইক নিয়ে মেঘার ব্যাগ ছিনতাই করতে নেয়, কিন্তু মেঘা ব্যাগ ধরেই থাকে এবং সে কিছুটা ছেঁচড়িয়ে যায়, কিন্তু ছিনতাইকারী ব্যাগ নিতে পারে না। মেঘা হাতে প্রচন্ডভাবে ব্যথা পেয়েছে, যার জন্য হাসপাতালে গিয়ে তাকে ব্যান্ডেজ করতে হয়। খবর পেয়ে আজাদ ছুটে আসে আর তার এমন অবস্থা দেখতে পায়। এরপর একদিন পুলিশ সোহেলকে ফোন করে জানায় মোহাম্মদপুরে একজন ছিনতাই খুন হয়েছে, তার মুখ থেতলে ফেলা হয়েছে, মনে হচ্ছে এই খুনটাও আকা করেছে। তবে লাশের পাশে একটা ঘড়ি পাওয়া গেছে। পরদিন আজাদ ফেসবুকে পোস্ট করছিল ছিনতাইকারীদের সে ধ্বংস করে ফেলবে, কারণ তাদের কারণে অনেক নির্দোষ মানুষের প্রাণ হারাতে হয়। এসব লিখতে লিখতেই খেয়াল করে দেখে তার হাতে ঘড়ি নাই। গতকাল রাতে ছিনতাইকারীকে মারার সময় নিজের ঘড়িটা সে ওখানে ফেলে রেখে এসেছে, এটা সে খেয়ালই করে নাই। তাই সে খুব চিন্তিত হয়ে পড়ে, আর তখনই তার সেই রোগটা আবার অ্যাটাক করে এবং ওখানে সে পড়ে যায়। তখন হেল্প করতে কিছু মানুষ ছুটে আসে, আর ওখান দিয়েই কুরিয়ার কোম্পানির সেই বস যাওয়ার সময় আজাদকে এরকম অবস্থায় দেখতে পেয়ে নিজে গাড়িতে করে তাকে হাসপাতালে ভর্তি করায়। তার এই উপকারের জন্য কায়সার চাচা ওনাকে কৃতজ্ঞতা জানায়। তখন তিনি আজাদের ফোনটাও চাচাকে ফেরত দেয়। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো চুরি করে নিয়ে যেত। এরপর সে চলে যায়। এরপর কায়সার চাচা মেঘাকে ফোন করে বিষয়টা জানায়, আর কিছুদিন আগে আজাদকে যে ডাক্তার দেখিয়েছিলে সেটার প্রেসক্রিপশনটা দাও। মেঘা বলে আজাদের ফোনে সেটার কপি রয়েছে। চাচা বলে কিন্তু ওর ফোন তো লক করা, আর ঔষধ দিয়ে আজাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেঘা বলে এক কাজ করেন, আজাদের আঙ্গুল নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন, ফোন আনলক হয়ে যাবে। সিবিআই তো আকাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা তদন্ত চালিয়েই যাচ্ছে। আকা সর্বশেষ যে সিম ব্যবহার করে পোস্ট করেছিল সেটা লাস্ট 45 মিনিট ধরে অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু এর আগে যতবার পোস্ট করেছে সেই সিমগুলো 5 মিনিটের বেশি অ্যাক্টিভ থাকতো না। এই সিমের লাস্ট লোকেশন দেখাচ্ছে মিডফোর্ড হাসপাতাল। তখন সোহেল সিবিআই পুলিশকে বলে এই কথা যেন তোমার আমার বাইরে কোনোভাবেই না যায়। এরপর কায়সার চাচা আজাদের ফিঙ্গার নিয়ে ফোন আনলক করে। ফোন আনলক করতেই চাচা আকা নামের অ্যাকাউন্ট দেখতে পায়। অ্যাকাউন্ট চেক করে সে রীতিমতো চমকে ওঠে। এতদিন ধরে খুন করে আসা সেই আকা হচ্ছে আজাদ। তিনি কখনো এটা কল্পনাও করেনি। ঠিক সেই মুহূর্তে একটা কল আসে। কায়সার চাচা ফোন রিসিভ করতেই সিবিআই বলে, মিস্টার আকা একটু কষ্ট করে বামে তাকাবেন। তিনি বাঁ দিকে তাকাতেই সিবিআই পুলিশ দেখে সঙ্গে সঙ্গে ফোনটা আছাড় মারতে মারতে ভেঙে ফেলে, যাতে করে পুলিশ আজাদের ব্যাপারে কোনো ধরনের তথ্য খুঁজে না পায়। সিবিআই তাকে ধরে ফেলে, আর তিনি বারবার চিৎকার করে বলতে থাকে, যতদিন বেঁচে থাকবো সব অপরাধীদের আমি মেরে ফেলবো, অপরাধীদের কোনো ক্ষমা নেই আকার কাছে। অর্থাৎ চাচা নিজেকে আকা নামে পরিচয় দেয়। আজাদের সমস্ত দোষ সে নিজের কাঁধে তুলে নেয়। কিছুক্ষণ পর মেঘা হাসপাতালে আজাদকে দেখতে আসলে কায়সার চাচাকে সে খুঁজে পায় না, তাই সে আজাদের পাশে বসে দেখাশোনা করছিল। ওই মুহূর্তে সে ফোনে নিউজে দেখে কিছুদিন আগে মোহাম্মদপুরে ছিনতাই খুনের সময় ওখানে অপরাধীদের আকার ঘড়ি পাওয়া গেছে। ঘড়িটা মেঘা দেখে চিনে ফেলে। এই কাপল ঘড়ির একটা আজাদ তাকে গিফট করেছিল, অন্যটি তো আজাদের হাতে ছিল। এদিকে সোহেল আকাকে মানে কায়সার চাচাকে থানায় না নিয়ে নিজের বাসায় আটকে রেখে স্ত্রী খুনের প্রতিশোধ হিসেবে নির্মমভাবে অত্যাচার চালায়। হাতের নখ উপড়ে ফেলে। যতটা কষ্ট দিয়ে অত্যাচার করা যায় ঠিক ততটাই সে কষ্ট দেয়। ওই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। সোহেল দরজা খুলতেই রিটায়ার অফিসারকে দেখতে পায়। এই মুহূর্তে হঠাৎ তাকে দেখে একটু বিস্মিত হয়ে যায়। এরপর তাকে ভেতরে বসতে বলে, আপনি বসুন, আমি ভেতর থেকে আসছি। এরপর অফিসার রুমের ভেতর ফোঁটা ফোঁটা রক্ত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যায়। রক্তের ফোঁটা ধরে ধরে সে দরজা পর্যন্ত এগিয়ে যায়। সোহেল দরজা খুললে অফিসার বলে, কি ব্যাপার, এখানে রক্ত কেন? সোহেল বলে, হাত কেটে ফেলেছি স্যার, আপনি আসার আগে কল ঠিক করছিলাম, তখন কেটে গেছে। এরপর স্যার চলে যাওয়ার পর সোহেল কায়সার চাচাকে নির্মম কষ্ট দিয়ে মেরে ফেলে। পরবর্তীতে তার লাশ আজাদের নিকট পাঠানো হয়। তার এমন নির্মম মৃত্যুতে আজাদ কান্নায় ভেঙে পড়ে। পরের দৃশ্যে দেখতে পাই সোহেল রিটায়ার অফিসারকে জানায়, আকাকে আমি মেরে ফেলেছি। কিন্তু স্যার বলে, তুমি আকাকে মারোনি, তুমি কিভাবে ভাবলে একজন 60-65 বয়সের মানুষ একের পর এক মার্ডার করে যেতে পারে? সোহেল বলে, যেই নাম্বার থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো ওই নাম্বার এই লোকের কাছে ছিল। তাছাড়া সুইটির জবানবন্দি অনুযায়ী আকার বয়স ছিল 60 থেকে 65। রিয়েল আকা ফিরে এসে থাকলে তার বয়স তো 60-65 হবে।
অফিসার নিশ্চিতভাবে বলে, তুমি আবেগের বশে যে কত বড় ভুল করে ফেলেছো সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এদিকে মেঘা আজাদকে জানায়, আমি সবকিছু জানি, হাসপাতালে থাকতেই সবকিছু বুঝে গিয়েছি। আজাদ বলে, আমার চাচাও সবকিছু বুঝতে পেরেছিল, সবকিছু জেনেও সব কষ্ট সহ্য করে আমার পরিচয় সে কাউকে বলেনি। উত্তরে মেঘা বলে, আপনার পরিচয় বলেনি কারণ চাচা চেয়েছিল আপনি নিজের জীবনটাকে শুধরে ঠিকঠাকভাবে জীবনযাপন করুন। মেঘা বলে, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি, তাই আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চাইছি, প্লিজ পুলিশের কাছে চলুন, আত্মসমর্পণ করুন। আজাদ বলে, তাহলে এত নাটক কেন? পুলিশের কাছেই যদি যেতে হয় তাহলে আমরা এই জায়গায় কেন আসলাম? মেঘা বলে, কারণ জায়গাটা আমার কাছে খুব স্পেশাল, আপনি ভালোবাসার কথা এখানেই জানিয়েছিলেন। মেঘার বিশ্বাস ছিল এখানে বুঝিয়ে বললে আপনি আমাকে কষ্ট দেবেন না। উত্তরে আজাদ বলে, তাহলে যেখান থেকে সম্পর্ক তৈরি হয়েছিল সেখান থেকেই সবকিছু শেষ হোক। মেঘা বলে, তাহলে আমাকে মেরে ফেলুন। ওই মুহূর্তে আজাদের আবার তার সেই সিজার রোগ অ্যাটাক করে, যার জন্য মেঘাকেও পোকামাকড় মনে হয় তার কাছে। সেজন্য মেঘার গলা চেপে ধরে, আর কিছুক্ষণ পর আজাদ বেহুশ হয়ে পড়ে যায়। মেঘা তবুও তাকে ছেড়ে যায় না। কিছু সময় পর আজাদ ঠিক হয়ে যায়। আজাদ মেঘাকে বলে, তুমি তো আমাকে ছেড়ে যেতে পারতে। মেঘা বলে, আমি চলে গেলে আপনি মারা যেতে পারতেন। আজাদ তখন আবেগী হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে সোহেল সুইটিকে ধরে এনে অত্যাচার চালাতে থাকে আসল আকার পরিচয় জানার জন্য। আর রিটায়ার অফিসার তার আলমারি থেকে একটা হ্যামার বের করে বলে, নতুন দানবের জন্য পুরনো দানবের ফিরে আসা জরুরি। এই জায়গায় তাহলে কি কোনো রহস্য লুকিয়ে আছে? 25 বছর আগের সেই আকা কি তাহলে এই রিটায়ার অফিসার? বিষয়টা এখানে রহস্য রেখে গল্পটা শেষ করা হয়। হয়তো এটার পরবর্তী সিজন 2 আসলে সব রহস্য জানা যাবে। তবে ধরেই নিতে পারি 25 বছর আগের সেই আকা রিটায়ার অফিসার হবে, নইলে সে এই কথা কেন বলবে? সবশেষে পুরো সিরিজটা অসাধারণ ছিল এবং প্রত্যেকের অভিনয় দুর্দান্ত লেভেলের ছিল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।